আসসালামু আলাইকুম। আপনি বিদেশ আসবেন ভাবছেন? আমার কাছে বিদেশ মানে ভাগ্য পরীক্ষা মনে হয়। ভাগ্য ভালো থাকলে ভালো হবে, আর খারাপ থাকলে খারাপ হবে। তারপরও জেনে বুঝে আসতে হবে। তবে কার মাধ্যমে আসবেন এটা নিয়ে চিন্তিত? আসার আগে কয়েকটা মাধ্যম থাকলেও মানুষ মূলত ৩ ভাবে বিদেশে আসে: এজেন্সি, দালাল ও আত্মীয়। এজেন্সি যদি আপনার পরিচিত হয় তাহলে অবশ্যই আরএল আছে কিনা এমন কোম্পানির সাথে স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে আসবেন। স্ট্যাম্পে লিখিত থাকবে বিস্তারিত, যেমন কাজের ধরন, কত টাকা বেতন হবে, আইডি কে রিনিউ করবে, থাকা খাওয়া কার, কত সময় লাগবে, আইডি কত দিনে দিবে, কাজ দিতে কত সময় লাগবে, উক্ত সময়ের ভিতর বিদেশ পাঠাতে না পারলে কত দিনে টাকা ফেরত দিবে, কত টাকা কেটে রাখবে। আরেকটা বিষয় হচ্ছে সমস্ত টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে প্রদান করবেন এবং মানি রিসিপ্ট সংগ্রহ করে রাখবেন। মাথায় রাখবেন, কোনো আড়েলধারী কোম্পানি টাকা মেরে খেতে পারবে না যদি সে ব্যবসা করতে হয়। তবে টাকা ফেরত দিতে একটু লেট হতে পারে। তবে আরেকটা বিষয়, এদের লোক পাঠাতে কম বেশি সময় লাগতে পারে, হয়তো 2 মাস টাইম দিলে সেখানে 4 মাসও লাগতে পারে, এটাই মাথায় রাখতে হবে। আরেকটা মাধ্যম আছে দালাল। দালালের মাধ্যমে না যাওয়াই ভালো, কারণ হচ্ছে এরা আপনাকে বলবে এক রকমের, করবে আর এক রকমের। আর এদের নামে আপনি কোনো কিছু করতেও পারবেন না, কারণ এরা এলাকার প্রভাবশালী হয় এবং এরা যে পরিমাণ আপনার সাথে কন্ট্যাক্ট করবে তার বেশিরভাগ টাকাই তারা নিজেরাই খেয়ে ফেলবে। একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার কাছে এক লোক 20টা বই দিয়েছিল পাসপোর্ট, যে ভাই এটা করে দেন, আপনি বিছা লাগাই দেন। আমি বললাম ভাই একটু টাকা বাড়াই দেন, ওদের আমি কাজ দিয়ে দিচ্ছি। উনি বললেন না ভাই টাকা বাড়ানো লাগবে না, আপনি শুধু আইডি করে সাইডে দেবেন। আমি চিন্তা করলাম এতগুলো মানুষ আইসা কী করবে কাতার। তখন তার ওই পাসপোর্টে ফোন দিলাম, ভাই আপনারা কী বিষয়ে আসতেছেন? তখন তাদের বলছে রেস্টুরেন্টে দিবে, বড় বড় কাজের কথা বলছে, অথচ তাদের যোগ্যতা নাই সেসব কাজ করার। তো বুঝেন দালালদের এই অবস্থা, যে এই জন্য আপনি বুঝে শুনে দালালের সাথে কথা বলবেন। আমি রিকমেন্ড করব দালালের সাথে না আসাই ভালো। আরেকটা বিষয়, আত্মীয়র মাধ্যমে আসতে পারেন। আত্মীয় যদি আপনার নিকট আত্মীয়ও হয়, তারপর আগে বলে নেবেন আসলে কী কাজ দিবেন, কত কী বেতন, সব কিছু বিস্তারিত যা আছে সব বলে নেবেন। কী কাজ, কত টাকা বেতন, কয়দিনে আইডি দিবে, কতদিন পর রিনিউ করবে, কে রিনিউ করবে, থাকা খাওয়া কার। পারলে একটা স্ট্যাম্পে লিখিত বই তো রাখবেন, সেটা হলেই ভালো হয়। আর যদি সেটা না হয় 2-4 জন গণ্যমান্য মানুষ রাখবেন, তাহলে যাতে টাকাটা পেতে সুবিধা হয়। আর একটা বিষয় হচ্ছে, বিদেশে আসার আগে আপনি মাথায় রাখবেন আপনি যে কোনো কাজের জন্য প্রস্তুত। যদি সেটা না হয় তাহলে আইসেন না ভাই, কারণ এখানে ভালো কাজ আপনার জন্য অপেক্ষা করতেছে না। 4র্থ শ্রেণীর যত কাজ সেগুলো আপনার জন্য অপেক্ষা করতেছে। আর পারলে আপনি স্কিল ডেভেলপ করে তারপর আসবেন। যদি আপনার 2-4টা ভাষা জানা থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, ভাষা জানা থাকলে। আপনি যদি দক্ষ হন তাহলে এখানে কাজের অভাব নাই। শতকরা আপনি দেখেন কাতারে কত মানুষ আসে, কয়জন মানুষ ভালো কাজ পায়? শতকরা 2-4 জন আসলে ভালো কাজ পায়। এটা আসলে আপনার যোগ্যতার উপর নির্ভর করে। আপনি একটি কলম ভাঙিয়ে ফেলেন, আপনি যদি এক্সপেক্ট করেন যে আসলে আপনি রেস্টুরেন্ট জব পারবেন বা করবেন, এটা কি সম্ভব আদৌ? এখন দালাল কি বললো ভাই, এগুলা না শুনে আসলে আপনি কি করতে পারবেন বা আপনার দক্ষতা কতটা, এটা মাথায় রাখবেন। আর যদি আপনি বিদেশে যে কোনো কাজ করার মানসিকতা না রাখেন ভাই, তাহলে বিদেশে আইসেন না ভাই, এই চিন্তা বাদ দেন। ভাই আমি আবারও বলি, আপনাদের যে কোনো কাজ করার মানসিকতা থাকতে হবে, আপনাদের 2-4টা স্কিল ডেভেলপ করে আসতে হবে। পাশাপাশি যদি কয়েকটা ল্যাঙ্গুয়েজ জানেন, বিশেষ করে ইংলিশ জানলে আর কিছু লাগবে না, এছাড়াও যদি 2-1টা ল্যাঙ্গুয়েজ জানিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জন্য যে কোনো দেশ ভালো। আর যদি আপনি যে কোনো কাজ করার মানসিকতা না রাখেন তাহলে একদম ভুলে যান যে আপনি দেশের বাইরে আসবেন, তাহলে যে দেশে আছেন ওই দেশেই থাকেন। এছাড়াও কাতার রিলেটেড কোনো তথ্যের প্রয়োজন হলে আমার ইমোতে নক দিতে পারেন, আমি ইমোতে আছি সবসময়।